নির্বাচনের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা, জানালেন আইনমন্ত্রী। বিরোধী দলীয় চিফ হুইপকে হেনস্থায় 11 দলীয় ঐক্যের নিন্দা। সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির প্রথম বৈঠক আগামী 4 আগস্ট। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের 3 প্রতিষ্ঠান। চূড়ামনকাঠিতে 1.5 বিঘা সবজির চারা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার আনুষ্ঠানিক তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শুরু। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুক্রবার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গে তুলে ধরে তার প্রত্যাবর্তন হলে আইনি প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যার্পণের চেষ্টা করছে কিনা সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহরে হামলা এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলের নেতাদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 11 দলীয় ঐক্য। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জোটের নেতারা। বুধবার রাতে 11 দলের সমন্বয়ক ডক্টর এম হামিদুর রহমান আজাদের সই করা বিবৃতিতে বলা হয়, গত 28 জুলাই হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরদিন হবিগঞ্জে একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন স্থানে বাধা ও হেনস্থা করা হয় বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বানও জানিয়েছে 11 দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই প্রশ্নে রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী 4 আগস্ট বৈঠকে বসছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন 12 সদস্যের এই কমিটির বৈঠক জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। কমিটির সদস্য আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, প্রথম বৈঠকে মূলত পরিচিতিমূলক আলোচনা হবে। পরবর্তী বৈঠকের পর আলোচনার এজেন্ডা নির্ধারণ করা হবে। গত 13 জুলাই সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রাখা হলেও জামায়াত ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো সদস্যের নাম দেয়নি। দলগুলোর দাবি, তারা নীতিগতভাবে সংবিধান সংশোধন কমিটির ধারণা গ্রহণ করে না। জামায়াতের পক্ষ থেকে সংস্কার কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এতে সায় দেয়নি। তবে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল যে কোনো সময় সদস্যের নাম প্রস্তাব করলে তা কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে চীনের শ্যানডং প্রদেশের 2টি শীর্ষস্থানীয় ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের চলমান আর্থিক জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ সম্পন্নের লক্ষ্যে সেতু বিভাগের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে প্রতিষ্ঠানগুলোর। বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর সংক্রান্ত আইন জটিলতার কারণে সিঙ্গাপুরে সালিসি কার্যক্রম চলছে। এর ফলে গত 2 বছরের বেশি সময় ধরে প্রকল্পে অর্থায়নকারী 2টি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড়া বন্ধ রয়েছে। তবে এই সময়েও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ চালিয়ে গেছে। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের সবজিপল্লী আব্দুলপুর গ্রামে রাতের আধারে 1.5 বিঘা জমির বাঁধাকপি ও ফুলকপির চারা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কৃষক ফকির আব্দুল মান্নানের প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান পোলতারাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি এবছর 2 বিঘা জমিতে বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদন করেন। এর মধ্যে 10 কাঠা জমির চারা বিক্রি করলেও 1.5 বিঘা জমির চারা রাতের আধারে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আব্দুল মান্নান
ইউনিয়নের দাবি তার উৎপাদনে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে। চারা বিক্রি করতে পারলে 15 থেকে 16 লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। তবে পুরো ক্ষেত পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জীবনের নিরাপত্তার আশঙ্কায় তিনি কাউকে অভিযুক্ত না করে নাম বলতে চাননি এবং থানায় অভিযোগ দিতেও ভয় পাচ্ছেন বলেও জানিয়েছেন। স্থানীয়রা চারা চাষির ঘটনাটিকে শত্রুতামূলক কর্মকাণ্ড বলে দাবি করে জড়িতদের চিহ্নিত ও শাস্তির দাবি জানিয়েছেন। মিয়ানমার মালয়েশিয়া থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার মালয়েশিয়ার চেন্নাই এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার পরে মিয়ানমার বর্তমান মালয়েশিয়ায় বসবাসকারী 5,000 রোহিঙ্গার শরণার্থীর একটি প্রাথমিক দলকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে মিয়ানমারের এই চুক্তিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান এবং মালয়েশিয়ার জনশৃঙ্খলা বজায় রাখতে একটি প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে। তবে কবে নাগাদ মিয়ানমার তাদের এসব রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেবে তার কোনো সময়সীমা জানায়নি আনোয়ার ইব্রাহিম। বিশ্বকাপে একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের লাস মালভিনাস সোনে আর্জেন্টিনা লেখা রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। ফিফার মতে, ক্রীড়াঙ্গনে রাজনৈতিক বা অক্রীড়াসুলভ বার্তা প্রদর্শন তাদের আচরণবিধির লঙ্ঘন। এছাড়া টুর্নামেন্ট জুড়ে বর্ণবাদী স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ এবং গ্যালারি থেকে বোতল বা বিভিন্ন বস্তু নিক্ষেপের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ফিফার শৃঙ্খলা বিধির 13, 14, 15 ও 17 নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময় 1-0 গোলে হারার পর 2 দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ঘটনায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মাতলিথা, থিয়াগো আলমাদা ও কোচিং স্টাফের রবার্তো আয়ালা সহ স্পেনের গাভির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে একাধিক বিতর্কিত ঘটনা ও ফাইনাল পরবর্তী বিশৃঙ্খলার কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বড় অঙ্কের জরিমানা বা কঠোর শাস্তির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।